কেন জানি মনের ভিতরে একটা শঙ্কা জেগে উঠতে থাকে। ঠিক তখনই আরেক আশ্রয় এসে আমাকে খবরটা দেয়। দূরগল্পে আজ আপনারা শুনবেন সাহিবুর রসুলের লেখা অদল বদল। গল্প পাঠে পুরোটা সময় জুড়ে আমি নওশিন জাহান মাশরুফা থাকবো আপনার সাথে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আমাদের জায়গাটা অদল বদল হলো। আমরা মানে আমি আর আমার সহোদর, যার আশ্রয়ে বড় হচ্ছিলাম, তিনি ভালো মানুষ ছিলেন। ঠিকমতো খাবারের বিনিময়ে আমাদের দিয়ে কায়িক পরিশ্রম করা তো ঠিকই, কিন্তু আমাদের তাতে কোনো আপত্তি ছিল না। আমরা অনাথ ছিলাম, বাবাকে কোনোদিন দেখিনি, আর আমার অনুজের জন্মের কিছুদিন পরেই মাকেও হারাই। বয়স আমার যদিও তখন কম ছিল, তবে শেষবার দেখার সময় বুঝতে পেরেছিলাম তাকে আর কোনোদিনও দেখতে পারবো না। যিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন তার আশ্রয় আমাদের মতো আরও অনেকেই ছিল। সংখ্যায় বেশি হলেও তিনি আমাদের সবাইকে সমানভাবে যত্ন নিতেন। শুধু যার যার ভাগের কাজটুকু করলেই হতো। কায়িক পরিশ্রমে আমার তেমন কোনো অসুবিধা হতো না, তবে আমার অনুজ ভগ্ন স্বাস্থ্যের ছিল। অনুজকে আমি খুবই ভালোবাসতাম। কায়িক পরিশ্রমে ওর কষ্ট দেখে আমার বুকটা ফেটে যেত ওকে সাহায্য করতে না পারার ব্যর্থতায়। কিন্তু আমার হাত ছিল বাঁধা। যার যার কাজ তাকেই করতে হবে, এতটুকুই শর্ত ছিল ঠিকমতো খেতে পাওয়ার জন্য। এভাবেই দিন যাচ্ছিল। আমরা অন্যান্য আশ্রয়ীদের সাথে মিলেমিশেই থাকছিলাম। আমরা সুখেই ছিলাম, তবে ঠিক ওই দিন পর্যন্ত যেদিন আমাদের হাত বদল হলো। ভাগ্যক্রমে আমারও আমার অনুজের আশ্রয় একই লোকের বাড়িতে হলো। আমি হাফ ছেড়ে বাঁচলাম। অনাথদের আশ্রয়কেন্দ্র নির্বাচনের সুযোগ থাকে না। অনুজকে নিয়ে তাই খুব চিন্তায় ছিলাম। আমরা আলাদা হয়ে যাইনি দেখে স্রষ্টাকে শুকরিয়া জানালাম। যতই কষ্ট থাকুক কপালে, একসাথে থাকলে সেটা কাটাতে তেমন বেগ পেতে হবে না বলে আমি বিশ্বাস করতাম। প্রথম দিন রাতে নতুন আশ্রয়দাতা আমাদের তেমন পাত্তা দিল না। আমাদের দুইজনকে তার বাড়ির অদূরে এক নির্জন ঘরের সামনে থাকতে দিল। আমরা দুইজনই প্রচণ্ড ভয় পেলাম। সেই নির্জন ঘরে প্রবেশের অনুমতি ছিল না। আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে বলা হয়। সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকতে হবে ভাবতেই আমি ভয় পেতে লাগলাম। ভাবতে লাগলাম, কি হচ্ছে, কেন হচ্ছে, এসবের কোনো কারণ খুঁজে পেলাম না। কায়িক পরিশ্রমে তো আমাদের কোনো আপত্তি নেই, তবে এমনটা কেন হচ্ছে? সেই রাতে প্রচণ্ড বৃষ্টি এলো, সাথে বজ্রপাত। বৃষ্টি বজ্রপাত নতুন কিছু না, তবে সেদিন আমরা ভয় পেতে লাগলাম। এমনটা আগেও হয়েছে। বৃষ্টিতে খোলা আকাশের নিচে আমাদের আগেও থাকতে হয়েছে, কিন্তু সেই রাতের মতো ভয় কোনোদিনও পাইনি। আমার অনুজ ভয়ে সিটিয়ে গেল আর কাঁদতে লাগলো। মা 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 শব্দে চারিদিক ভরে উঠল, কিন্তু রাতের আধারে অনুজের চোখের পানি বৃষ্টিতে হারিয়ে গেল। অনুজ সারা রাত কাঁদল। ওর শীত করছিল। আমি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। আমারও শীত করছিল, আমারও কাঁদার ইচ্ছা করছিল, কিন্তু অনুজের সামনে আমি কাঁদি কি করে? নতুন জায়গায় মানিয়ে নিতে শুরু করলেও এটা সহজ ছিল না। বিশেষ করে আমাদের সাথে একজন থাকতো যে আমাদের অযথা বিরক্ত করত। সে গায়ে গতরে আমাদের চেয়ে বড় ছিল, তাই সে যখন আমাদের খাবার কেড়ে নিত তখন আমরা ভয়ে বাধা দিতাম না। নতুন আশ্রয়দাতা আগের লোকের চেয়ে ভিন্ন ছিল। তাকে ভালো মানুষ কিছুতেই বলা যাবে না। আমাদের সে অতিরিক্ত কায়িক পরিশ্রম করাতো। উপরন্তু প্রতিদিনই আমাদের খাবার কেড়ে নেবার ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে আমার অনুজ, সে এমনিতেই দুর্বল ছিল। খাবারের পরিমাণ কমে যাওয়ায় সে আরও দুর্বল হতে লাগলো। এভাবে কয়েক বছর কেটে গেল। আমরা এই কষ্টের জীবন মানিয়ে নিয়েছিলাম, কিন্তু খাবারের কষ্টটা তখনও কমেনি। বিশেষ করে আমার অনুজের স্বাস্থ্য আগের চেয়ে দুর্বল হতে লাগলো। আমাদের আশ্রয়দাতা অনুজকে দুই চোখেও দেখতে পারত না। সবসময় শরীর দুর্বল থাকায় কায়িক পরিশ্রমে অনুজ সবসময় পিছিয়ে ছিল। আশ্রয়দাতা মাঝে মাঝে ওকে মারত,
আমি বাধা দিতে গেলে আমাকেও মারত। অনুজ এই গোটা বিষয়টায় খুব কষ্ট পেত। বিশেষ করে ওর কারণে আমি মার খাচ্ছি এটাও সহ্য করতে পারতো না। কিন্তু আমাদের আর কিছু করার ছিল না, আমাদের সহ্য করতেই হতো। এই জগতে অনাথদের অনেক কিছুই সহ্য করতে হয়, চাইলেও প্রতিবাদ করা যায় না। একদিন সকাল থেকে আশ্রয়দাতার কাছে অনুজ বেশ কয়েকবার মার খেয়েছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে অনুজ উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওকে তাই ঘরে ফেরত আনা হয়। কিন্তু আমি কায়িক পরিশ্রম থেকে ছুটি পাচ্ছিলাম না। দুশ্চিন্তায় সারাদিন আমি কিভাবে পার করেছি তা আজ আর মনে নেই। বিকেলে ফিরে অনুজকে দেখে আমি কিন্তু খুব অবাক। দেখি ওর চেহারার রং ফিরেছে। ঘটনা কি জিজ্ঞেস করতে যাব, তখন অনুজই সব বলে ফেলল। আশ্রয়দাতা নাকি ওকে ভালো ভালো খাবার খেতে দিয়েছিল। খাবারের বর্ণনা শুনে আমি বুঝতে পারি সেটা আমাদের পাশের সে বিশেষ আশ্রিতদের খাবার। বিশেষ আশ্রিতরা কোনো কায়িক পরিশ্রম করত না, সারাদিন ওরা ঘরে থাকত। আশ্রয়দাতা কিন্তু তবুও ওদের ঠিকমতো খাবার দিত, আর সেই খাবারের মান আমাদের চেয়ে সবসময় ভালো হতো। ভালো খাবার খেয়ে অনুজের মন ভালো হয়ে গেছে দেখে আমিও খুশি হলাম। তবে অনুভব করলাম বিশেষ আশ্রিতদের খাবার খাওয়ার জন্য আমার মাঝেও লোভ জাগতে শুরু করেছে। অনুজ সেই খাবার একা খেয়েছে বলে মনের মাঝে হিংসাও হতে লাগলো। ওই দিনের পর থেকে অনুজ শুধু ভালো খাবার খেতে চাইতো। কিন্তু চাইলে কি সব হয়? আমাদের জীবন আগের মতোই ছিল। সারাদিন কায়িক পরিশ্রম, বিকালে খাবার কেড়ে নেওয়া, আর সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ঘুম না হওয়া। আমি মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু অনুজের মাঝে এক ধরনের অস্থিরতা জেগে বসেছিল। সে শুধু বিশেষ আশ্রিতদের খাবারের কথা বলতো, অথচ সে নিজেও জানতো সেই খাবার আমাদের ভাগ্যে নেই। একদিন সকালে অনুজ বেশ অসুস্থ। আশ্রয়দাতা বিরক্ত হয়ে ওকে ঘরেই রেখে গেল। আমি খুব চিন্তিত ছিলাম, কিন্তু যদি কায়িক পরিশ্রম না করি তবে খাবার মিলবে না, তাই কাজে তো যেতেই হবে। সেদিন কাজ গুছাতে আমার একটু সময় লাগছিল। দ্রুত অনুজের কাছে এসে দেখি ও কোথাও নেই। বিষয়টা আমাকে খুব অবাক করে। আশ্রয় কেন্দ্রের আশেপাশে কোথাও ওকে দেখতে পাই না। কেন জানি মনের ভিতরে একটা শঙ্কা জেগে উঠতে থাকে। ঠিক তখনই আরেক আশ্রয় এসে আমাকে খবরটা দেয়। আমি দৌড়ে চলে আসি বিশেষ আশ্রিতদের ঘরের কাছে। তখন অনুজকে দেখতে পাই, ও পড়ে আছে মাটিতে, পাশে আশ্রয়দাতা, তার হাতে একটা লাঠি, দৃষ্টি অনুজের দিকে, তার চোখ ভর্তি ঘৃণা, আর অনুজের গায়ে রক্তের ছাপ। আমি দৌড়ে অনুজের কাছে চলে আসি। আশ্রয়দাতা তেড়ে আসে আমার দিকে, লাঠি দিয়ে বাড়ি দেয় আমাকে। তীব্র ব্যথায় সারা শরীর কেঁপে ওঠে, কিন্তু আমার সমগ্র মনোযোগ অনুজের দিকে। ওর দেহ নিথর হয়ে পড়ে আছে। আমি ওকে স্পর্শ করি, মুহূর্তেই থমকে যাই। তীব্র একটা রাগ আমার শরীর চিরে বের হতে থাকে। আমি চিৎকার দিতে থাকি। একাধিক লাঠির আঘাত আমাকে বিদ্ধ করতে থাকে, কিন্তু এসব এখন সব তুচ্ছ। আমার চোখের সামনে অনুজের নিথর প্রাণহীন দেহ। আমি চুপ করে থাকি। কি করে ওই মুহূর্তগুলো কিভাবে কেটেছিল তা জানি না। রাত আসলো, অনুজকে ছাড়া ঠান্ডা একটি রাত। পরদিন কাজ করতে যাই। তার পরের দিনও সব কিছু একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি, যেন কোনো বদল আসেনি। আমাদের আশ্রয়দাতা আগের মতোই অতিরিক্ত পরিশ্রম করাতো। সবার সাথে আমি শুধু কাজ করতাম, চুপচাপ, যেন কিছুই বদল হয়নি, যেন অনুজ বলে কেউ কোনোদিন ছিল না, যেন আমার মাঝে কোনো বদল আসেনি। আশ্রয়দাতাকে আমি দেখতাম নিষ্ঠুর একটা মানুষ, যে কিনা ঠান্ডা মাথায় অনুজকে মেরে ফেলেছে। অপরাধ? অসুস্থ অনুজ ভেবেছিল বিশেষ আশ্রিতদের খাবার খেলে সে ভালো হয়ে যাবে, তাই গিয়েছিল সেই নিষিদ্ধ বিশেষ আশ্রয় কেন্দ্রে। অনুজ শেষবারের মতো খাবার খেয়েছিল সেখানে, হয়তো একটু বেশি, হয়তো বিশেষ আশ্রিতদের একবেলার খাবারের বেশিরভাগই সে নষ্ট করে ফেলেছিল। এতটুকু ছিল অনুজের অপরাধ।
ইদানিং আশ্রয়দাতাকে দেখলে নিজেকে খুবই নগণ্য মনে হয়। অনুজের খুনের বদলা যে আমি কোনোদিনও নিতে পারবো না তা আমি জানি। তাই আমি চুপচাপ কাজ করি। বিকালে ঘরে ফিরি, খাবার কেড়ে নিলেও চুপ থাকি। আমি মনে মনে হাল ছেড়ে দিয়েছি, আর কিছুই করার নেই। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। সময় আসলো আসরের। আসর আমাদের মতো আশ্রয়ীদের জন্য একটি বিশেষ সুযোগ। শুনেছি এই আসরে নাকি আমাদের হাত বদলের সুযোগ থাকে, কিন্তু আমাদের ভাগ্যে এই সুযোগটা আসে না। বিশেষ আশ্রয় কেন্দ্রের যারা থাকে শুধু তারাই এই আসরে যায়। এই কারণে আসর আমাদের মতো সাধারণ আশ্রয় প্রার্থীদের কাছে শুধুই একটা স্বপ্ন মাত্র। তবে এইবার সে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হলো। আশ্রয়দাতা আমাদের থেকে কয়েকজনকে নির্বাচন করলেন। ভাগ্যক্রমে আমিও এদের দলভুক্ত হলাম। মনে মনে আমি খুব খুশি হলাম। অনুজের হত্যাকারীর হাত থেকে অবশেষে নিষ্কৃত পাওয়ার একটা সুযোগ এসেছে। নির্দিষ্ট দিনে আমাদেরকে আশ্রয়ে নিয়ে যাওয়া হলো। এত আশ্রয় প্রার্থী আমি কোনো দিনও দেখিনি। এত বড় মাঠের মতো জায়গাও কোনো দিন দেখিনি। যেদিকে চোখ যায় সেখানে শুধু আমার মতোই হাজার হাজার আশ্রয় প্রার্থী। এতজনের ভিড়ে আমি কোনো সুযোগ পাবো কিনা তা নিয়ে মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। তবে সুযোগ একটা আসলো, কিন্তু আমি যা চাচ্ছিলাম তার থেকে ভিন্ন একটা সুযোগ। আমরা যেখানে অপেক্ষা করছিলাম তার ঠিক পিছনে কি যেন একটা কারণে এক আশ্রয় প্রার্থী বেশ গন্ডগোল করছিল। তাকে ঘিরে আশেপাশের অন্যরাও অনেকটা ভীত হয়ে একটা হযবরল অবস্থা সৃষ্টি করলো। এই গন্ডগোলে আমি অন্যদের ধাক্কা খেয়ে দলছুট হয়ে গেলাম। কি করব বুঝতে না পেরে আমি একটু সামনে এগিয়ে গেলাম। ঠিক তখনই একটা সুযোগ পেলাম। হয়তো মনে মনে গত বছরে এই সুযোগটাই আমি চাচ্ছিলাম। আমি দেখলাম আমার আশ্রয়দাতা আমারই দিকে এগিয়ে আসছে। হয়তো দলছুট হয়েছি বলে আমাকে ফেরাতে এসেছে, কিন্তু আমার দৃষ্টি গেল তার হাতে থাকা লাঠিটার দিকে। মুহূর্তে 1 বছর আগের একটা দুঃস্মৃতি ভেসে আসলো চোখের সামনে। তীব্র রাগে আমি বুঝতে পারলাম এখন আমাকে কি করতে হবে। সজোরে দৌড়ে তেড়ে গেলাম আশ্রয়দাতার দিকে। সে প্রথমে বুঝতে পারেনি বিষয়টা, কিন্তু যতক্ষণে সে বুঝেছে যে আমি তাকে আক্রমণ করতে যাচ্ছি ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। আমি সজোরে আমার শরীরের উপরিভাগ দিয়ে আশ্রয়দাতাকে পেট বরাবর উপরের দিকে ধাক্কা দিলাম। মুহূর্তে লোকটা শূন্যে উড়ে তীব্র ভয়ে হাত পা নাড়তে লাগলো। আমি দৌড়ে তার দেহের দিকে এগিয়ে গেলাম আর আবারও আমার শরীরের উপরিভাগ দিয়ে তার পেটের উপর আঘাত করলাম। লোকটার দেহ থুবড়ে পড়ল মাটির ওপর। মাঠের নরম মাটির উপর এখন তার রক্তাক্ত দেহ। অদ্ভুত এক তৃপ্তি ছড়িয়ে পড়ল আমার মনে। নরম মাটি ভেজে যাচ্ছে রক্ততে। এই রক্ত আমার শিং বেয়ে চোখে লাল পর্দা টেনে দিচ্ছে, কিন্তু আমি স্থির চোখে তাকিয়ে আছি লোকটার নিথর দেহটার দিকে। 1 বছর আগেও আমি এমন একটা দৃশ্য দেখেছিলাম। অনুজের বিপরীতে আজ স্রেফ লোকটার দেহ অদল বদল হয়েছে। এই ছিল আজকের নিবেদন। গল্পটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর শীঘ্রই ফিরছি ভিন্ন স্বাদের আরেকটা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন,